কিন্তু আজকে একগুচ্ছ অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কমিশন এখন হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী কিছু ছবি দেখাতে চেয়েছিলেন। তিনি বলছেন যে বিয়ের পরে পদবি পরিবর্তন হচ্ছে এবং সেজন্য নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তখন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি বলেন যে এভাবে এটা করা যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশন মানছে না, আদালত অবমাননা করছে নির্বাচন কমিশন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেটকে নথি হিসাবে মান্যতা দেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। ৮৩০০ মাইক্রো অবজারভার দিয়ে নাম ডিলিট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাইক্রো অবজারভারদের আনা হচ্ছে। আমি এবার চলে যাব আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছে। সৌভিক, একেবারে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী একাধিক প্রশ্ন করেছেন, একাধিক অভিযোগ করেছেন। আর কি হলো সর্বোচ্চ আদালতের ভেতরে আজ? দেখো, যেটা তুমি এতক্ষণ বলছিলে যে এই মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন করছেন। এখন তিনি কি বলছেন? তিনি বলছেন যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো থেকে এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছে এবং সংখ্যাটা প্রায় ৮৩০০ এবং এদের নিয়োগ করার একটাই কারণ, যাতে পশ্চিমবঙ্গের যে সাধারণ ভোটার রয়েছে সেই ভোটারদের নাম, বৈধ ভোটারদের নাম, সেটা যেন তালিকা থেকে বাদ দেওয়া হয় বা বাদ দেওয়া যায়, সেই জন্যই এই মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে। এবং এই মাইক্রো অবজারভাররা তারা কিন্তু একেবারে নির্বাচন কমিশনের অফিসে বসেই পশ্চিমবঙ্গের সাধারণ যে ভোটার রয়েছে সেই ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যারা এইআরও রয়েছেন বা ডিইও রয়েছেন, এদের সমস্ত ক্ষমতা কার্যত কেড়ে নেওয়া হচ্ছে, এদেরকে কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে না। পাল্টা নির্বাচন কমিশনের যুক্তি হলো যে তারা রাজ্য সরকারের কাছে ক্লাস 2 অফিসার চেয়েছিলেন, কিন্তু সেই ক্লাস 2 অফিসার সরকারের তরফ থেকে দেওয়া হয়নি পর্যাপ্ত সংখ্যায়। মাত্র ৮০ জন ক্লাস 2 অফিসার দেওয়া হয়েছিল। কিছু অঙ্গনওয়াড়ি কর্মীকেও এই কাজের জন্য দেওয়া হয়েছিল। ফলে নির্বাচন কমিশন তারা কিন্তু বাধ্য হয়ে এই যে মাইক্রো অবজারভার রয়েছে, মাইক্রো অবজারভারদের তারা নিয়োগ করেছেন। এখন এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বক্তব্য হলো, তাহলে পর্যাপ্ত পরিমাণ কর্মী যদি সরকারের তরফ থেকে দেওয়া হয় বা প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে এই মাইক্রো অবজারভারদের আর প্রয়োজন থাকবে না। ফলে এই বিষয়টা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আগামী সোমবার যখন দুতরফে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর তরফের আইনজীবীরা এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যখন হলফনামা এবং পাল্টা হলফনামা পেশ করা হবে, তখন এই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। ফলে তুমি বুঝতে পারছো যে রাজ্য সরকারের তরফ থেকে এই আজকের মামলার শুনানির পরে তারা যদি পর্যাপ্ত পরিমাণ ক্লাস 2 অফিসার দিতে পারেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তারা কিন্তু এই মাইক্রো অবজারভারদের যে ভূমিকা রয়েছে বা মাইক্রো অবজারভারদের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেইটা আদৌ কতটা গ্রহণযোগ্য সেইটা সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে। ১, ২ হলো সুপ্রিম কোর্টের তরফে একটা জিনিস কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি তার বক্তব্যের সময় অভিযোগ করছিলেন, যে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে মেয়েদের বিয়ের পর যখন পদবি পরিবর্তন হয়, সেই পদবি পরিবর্তনের কারণে কিন্তু বহু মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এটা হতে পারে না, মানে এটা করা যায় না। এইটাই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যে শুধুমাত্র বিয়ের পরে পদবি পরিবর্তন হবে বলে বা বিয়ের পরে মেয়েরা অন্যত্র গিয়ে থাকতে শুরু করবেন বলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে, এইটা কার্যত করা যায় না। এইটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে যে একাধিক পর্যবেক্ষণ ছিল, সেই পর্যবেক্ষণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। এর পাশাপাশি তুমি জানো যে পদবীর ক্ষেত্রে নিয়ে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছিল, সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে সামান্য বানানের যে ভুল রয়েছে বা স্থানীয়ভাবে তার যে বানানের উচ্চারণগত যে সমস্যা রয়েছে বা যে অভ্যাস রয়েছে, সেই অভ্যাসের কারণেও এই নামগুলো কিন্তু বাদ দেওয়া হচ্ছে। সেখানে সরাসরি প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে, যেমন তুমি ধরে নাও কারোর যে পদবি যদি দত্ত থাকে, কেউ ইংরাজিতে সেই পদবিকে DATTA বলে লেখেন, কেউ আবার DUTTA বলে লেখেন, কেউ বন্দ্যোপাধ্যায় লেখেন, কেউ ব্যানার্জি লেখেন,
কেউ শর্মা নামের যে বানান রয়েছে সেটা কেউ SH লেখেন, কেউ SA লেখেন। ফলে এই ধরনের যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে, এই যে ভুলগুলোর জন্য এই ভুলগুলো সমস্যার সমাধান কিন্তু অতি সহজে করা যায়, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। এবং সেটা কিভাবে করা যায় সেটা বলা হয়েছে যে এ রাজ্যের যারা কর্মী রয়েছেন, আধিকারিক রয়েছেন, সেই আধিকারিকদের যদি নির্বাচন কমিশনে নিয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ভুল থাকলে তারা সহজে সেই ভুলটা ধরিয়ে দিতে পারবেন। এবং সেটা ধরানো গেলে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য একাধিক লোককে ডেকে পাঠানো হচ্ছে, বহু লোককে ডেকে পাঠানো হচ্ছে, সেই সংখ্যাটা কমবে এবং সেই সংখ্যাটা অত্যন্ত দ্রুত সমাধান হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। ফলে তুমি বুঝতে পারছো যে আজকে সওয়ালের সময় মুখ্যমন্ত্রীর তরফে যে যুক্তিগুলো দেওয়া হয়েছিল, সেই যুক্তিগুলো সুপ্রিম কোর্টের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এবং সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ রয়েছে, সেই পর্যবেক্ষণও সুপ্রিম কোর্ট কিন্তু এইটা খুব স্পষ্টভাবে বলেছেন যে দাবি সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে করা হচ্ছে, সেই দাবিগুলো কিন্তু যুক্তিসঙ্গত এবং তার কিন্তু একটা দিক রয়েছে, যেই দিকটা ভেবে দেখলে অত্যন্ত সহজে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়। এছাড়াও তুমি জানো যে মুখ্যমন্ত্রী তার আজকে যে বক্তব্য ছিল, সেই বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কিন্তু তিনি একাধিক বার্তা দিয়েছেন। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সরাসরি বলেছেন যে এটা নির্বাচন কমিশন নয়, এটা কার্যত একটা হোয়াটসঅ্যাপ কমিশনে পরিণত হয়েছে। তার পাশাপাশি তিনি এটা বলেছেন যে তারা নির্বাচন কমিশনের কাছে বারবার সুবিচার চেয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে তারা কোনো রকম সুবিচার পাননি। তারা এর আগে 6টা চিঠি লিখেছেন, কিন্তু সেগুলো লেখার পরেও কোনো ধরনের সুরাহা তারা নির্বাচন কমিশনের কাছ থেকে পাননি। মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে 24 বছর পরে হঠাৎ করে একেবারে পশ্চিমবঙ্গের ভোটের আগে কেন এই ধরনের একটা SIR এর মতো একটা দীর্ঘমেয়াদী যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াকে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে, কেন সামান্য 2 মাসের মধ্যে এই গোটা প্রক্রিয়াকে গুটিয়ে ফেলতে হবে, এই নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি তিনি অভিযোগ করেছেন কেন অসমের ক্ষেত্রে এই SIR হচ্ছে না, সেই প্রশ্ন তিনি করেছেন। ফলে বুঝতে পারছো যে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো সরাসরি আজকে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সূর্যকান্তের বেঞ্চে তিনি করেছেন এবং সরাসরি সেখান থেকে তিনি সুবিচার চেয়েছেন। ফলে আগামী সোমবারের মধ্যে এই মামলার ক্ষেত্রে হলফনামা এবং পাল্টা হলফনামা পেশ হবে এবং তারপরে সুপ্রিম কোর্ট পরবর্তী যা নির্দেশ রয়েছে সেটা দেবে। সুব্রজিৎ। সৌভিক, আপাতত তোমায় ধন্যবাদ। এবার সোমবার দিন কি হবে, তার কারণ প্রত্যেক পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার কি হবে সেদিকে নজর থাকবে এবং নজর থাকবে সুপ্রিম কোর্ট সেদিন কি নির্দেশ দেয়। চোখ রাখবো খবরের দিকে। এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে পার্থ চট্টোপাধ্যায়, জেল মুক্তির পরে বিধানসভার জোড়া কমিটিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী, আবাসনের সঙ্গে অগ্নি নির্বাপন বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত কমিটি, বিধানসভার এই জোড়া কমিটিতে জায়গা পেলেন বেহালা পশ্চিমের বিধায়ক। এরপরে হয়তো প্রার্থীও হয়ে যাবে কটাক্ষ বিরোধী দলনেতার। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেন। কেষ্ট মণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিধানসভায় তিনি কোন স্ট্যান্ডিং কমিটিতে কি পাবেন, এটা সম্পূর্ণ বিধানসভার বিষয়। এই নিয়ে দলীয় কোনো মন্তব্য কোনো অবস্থায় করব না। কোনো বিধায়ক তিনি কিন্তু এই ধরনের স্ট্যান্ডিং কমিটি যেগুলি, সেগুলোয় তিনি থাকতে পারেন, কার্যত থাকাটা অধিকার, দলমত নির্বিশেষে। কোনো না কোনো বিধায়ক, কোনো না কোনো সাংসদ, কোনো না কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটি, এগুলোয় প্রত্যেকেই থাকতে পারেন। সিটিং MLA হন বা সিটিং MP হন, তাহলে তারা যে কোনো স্ট্যান্ডিং কমিটি বা পার্লামেন্টের ক্ষেত্রে কনসালটেটিভ কমিটিতে এই অ্যালটমেন্টগুলো হয়েই থাকে। তার সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।